নমস্কার। আজ আমরা একটু গভীরে যাব সত্যজিৎ রায়ের একটা ক্লাসিক সৃষ্টি নিয়ে, ফেলুদার বাদশাহী আংটি। হ্যাঁ, লখনৌ শহরের সেই ঐতিহাসিক পটভূমি, তার মধ্যে এক দারুণ রহস্যের জাল। একদম। হাতে একটা বিশ্লেষণ আছে, বাদশাহী আংটি, ফেলুদার লখনৌ রহস্য উন্মোচন নিয়ে করা। দেখি তো, এই বিশ্লেষণে গল্পের কোন দিকগুলো উঠে এসেছে? ঠিক, লখনৌয়ের ওই নবাবী আমলের সেই পুরনো দিনের গন্ধ, তার মধ্যেই জড়িয়ে আছে একটা মুঘল আমলের আংটির রহস্য। শুধু রহস্য নয়, ইতিহাসও তো। ঔরঙ্গজেবের দেওয়া আংটি। অবশ্যই, বিশ্লেষণটা ঠিক এটাই বলছে। এটা শুধু গোয়েন্দা গল্প নয়, ইতিহাস আর মানুষের লোভ, এই দুটোর একটা দারুণ চিত্রায়ন। আংটিটা তো শুধু একটা দামি গয়না নয়, বুঝলেন, এর সঙ্গে ঐতিহাসিকভাবে ঔরঙ্গজেবের নাম জড়িয়ে আছে। গল্পের শুরুটা তো বেশ অন্যরকম। ফেলুদা আর তোপসে লখনৌ পৌঁছায় প্যারিলাল নামে একজনের নিমন্ত্রণে, কিন্তু আসল ফোকাসটা গিয়ে পড়ে মনসুর আলীর সংগ্রহে থাকা ওই আংটিটার ওপর। হ্যাঁ, আর পৌঁছনোর পরপরই একটা অদ্ভুত ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে ওরা। ওই যে মহাবীর সিংয়ের প্রবেশ, তাই না? ঠিক, মহাবীর সিং, যিনি নিজেকে বলেন প্রেততত্ত্ববিদ, ভাবতে পারেন আত্মার সঙ্গে নাকি কথা বলতে পারেন। আচ্ছা, আর দাবি করেন যে আত্মার সাহায্যেই বলে দেবেন আংটি কোথায়। হ্যাঁ, এখানেই তো গল্পের মোড়। বিশ্লেষণটায় খুব সুন্দর করে দেখিয়েছে যে মহাবীর চরিত্রটা শুধু একজন সাধারণ চিটার নয়, সে আসলে সেই সময়ের মানুষের কুসংস্কার, ওই অতিপ্রাকৃত বিষয়ের প্রতি দুর্বলতা, সেগুলোকে কাজে লাগাতে চেয়েছিল। ইন্টারেস্টিং পয়েন্ট। ব্যাপারটা শুধু চুরি নয়, মানুষের বিশ্বাসকে ম্যানিপুলেট করার চেষ্টা। ফেলুদার সন্দেহটা জাগে কখন? বিশ্লেষণে কি কিছু বলা আছে? আছে তো। বিশ্লেষণটা বলছে ফেলুদার পর্যবেক্ষণ শক্তি আসল। ওই যে মহাবীর যখন মনসুর আলীর বাড়িতে এসে আত্মার চালানের নাটকটা করে, হ্যাঁ, ফেলুদা কিন্তু তার কথার মধ্যে, হাবভাবের মধ্যে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পায়। যেমন ধরো, মহাবীর বলছে আত্মা ফিসফিস করে কথা বলছে, কিন্তু ফেলুদা খেয়াল করে আওয়াজটা অন্য দিক থেকে আসছে। এই ছোট ছোট ক্লুগুলোই ওর সন্দেহটাকে উস্কে দেয়। একদম। তারপর যখন ওই রহস্যময় ম্যাপ আর পুরনো সমাধির কথা ওঠে, ফেলুদার কাছে ছবিটা পরিষ্কার হতে শুরু করে যে এটা একটা সাজারও খেলা। তার মানে ফেলুদা শুধু তথ্যের ওপর ভরসা করেনি, পরিস্থিতি, মানুষের আচরণ, এগুলো খুব খুঁটিয়ে দেখেছে। এই বিশ্লেষণটা যেটা নিয়ে আমরা কথা বলছি, সেখানে ফেলুদার তদন্ত পদ্ধতির কোনো বিশেষ দিক, কিভাবে সেই জালটা ভেদ করল, সেটা কি হাইলাইট করা হয়েছে? অবশ্যই হয়েছে। বিশ্লেষণটা জোর দিয়েছে ফেলুদার যুক্তিবাদী মনের ওপর। একদিকে মহাবীরের যত সব অতিপ্রাকৃত ভ্যালকিবাজি, আর অন্যদিকে ফেলুদার সলিড লজিক। বাহ! ফেলুদা ঠিক ধরে ফেলে যে মহাবীর আসলে ইতিহাসের বইপত্র ঘেটেই আংটির সম্ভাব্য লোকেশনটা জেনেছে, কোনো আত্মাফাত্তা নয়। ও আচ্ছা। হ্যাঁ, ও আসলে তথ্য আর মানুষের বিশ্বাসকে মিশিয়ে একটা নাটক তৈরি করেছে। ফেলুদা পুরনো কাগজপত্র, এলাকার ইতিহাস, এমনকি মহাবীরের ব্যাকগ্রাউন্ডও চেক করে। এই সব মিলেই কিন্তু সত্যটা বেরিয়ে আসে। অসাধারণ! নিছক পর্যবেক্ষণের যুক্তি দিয়ে এত বড় একটা প্রতারণা ধরে ফেলা। ক্লাইম্যাক্সটা তো সেই পুরনো সমাধিস্থলে ঘটে, তাই না? হ্যাঁ, একদম। সমাধিস্থলের সিনটা তো গল্পের সবচেয়ে এক্সাইটিং পার্ট। ওখানে ঠিক কি হয়েছিল? ফেলুদা সেখানে রীতিমতো ফাঁদ পাতে মহাবীরকে ধরার জন্য। বিশ্লেষণটায় এই অংশটার বর্ণনা খুব জীবন্ত। দেখানো হয়েছে কিভাবে ফেলুদা মহাবীরের সব ট্রিক্স, ছদ্মবেশ, অন্ধকারে ওই ভুতুরে আওয়াজ তৈরি করা, নকল আত্মার ভয় দেখানো, সব একে একে ফাঁস করে দেয়। ওয়াও! আর সবচেয়ে বড় কথা, ফেলুদা প্রমাণ করে দেয় যে মহাবীরের সব জ্ঞান বই থেকে পাওয়া, কোনো অলৌকিক শক্তি নয়। যুক্তির কাছেও সব চালাকি শেষ। এই জন্যেই বোধহয় বাদশাহী আংটি আজও এত রেলেভেন্ট, এত ক্লাসিক। ইতিহাস, রহস্য, বুদ্ধিদীপ্ত তদন্ত, কি নেই? ঠিক। আর সত্যজিৎ রায়ের কলমে লখনৌ শহরটা যেন চোখের সামনে ভাসে। বিশ্লেষণটাও মনে করিয়ে দিল, গল্পের মূল বার্তাটা শেষ পর্যন্ত কিন্তু বুদ্ধি আর সততারই জয় হয়। একদম ঠিক। আর এই গল্প থেকে বা এই বিশ্লেষণটা পড়লে বোঝা যায় পর্যবেক্ষণ শক্তি আর লজিক ব্যবহার করাটা কতটা জরুরি। জটিল পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে কিভাবে সত্যিটা খুঁজে বের করা যায়, ফেলুদা তো সেটার সেরা উদাহরণ। বটেই।
সত্যজিৎ রায়ের গল্প বলার এই যে ক্ষমতা, একই সঙ্গে এন্টারটেইনিং আবার শিক্ষামূলকও, এটা আজও খুব প্রাসঙ্গিক। হুম। আর এই প্রাসঙ্গিকতার সূত্র ধরেই কিন্তু আরেকটা প্রশ্ন মনে আসে, যেটা বিশ্লেষণটা তো একটু ছুঁয়ে যাওয়া হয়েছে। দেখুন, গল্পে মনসুর আলীর মতো চরিত্র আছে যার কাছে ঐতিহাসিক জিনিসের কদর তার জ্ঞান আর ইতিহাসের জন্য। ঠিক। আবার মহাবীরের মতো লোকও আছে যার কাছে ওটার দাম শুধুই টাকার অঙ্কে, লোভ। হ্যাঁ। ভাবার বিষয় হলো ইতিহাসের প্রতি আমাদের এই যে একটা টান, একটা আকর্ষণ থাকে, সেটাকে কি আজও কিছু লোক এভাবেই নিজেদের স্বার্থে ব্যবহার করে? হয়তো প্রতারণার ধরন বদলেছে, কিন্তু মূল উদ্দেশ্যটা কি একই রয়ে গেছে? কি মনে হয়? এটা বরং শ্রোতাদের ভাবার জন্যই রেখে দেওয়া যাক। দারুণ একটা প্রশ্ন। এটা নিয়ে ভাবা যেতেই পারে।